Assalamu alaikum, everyone. So, welcome to another free class of Inkprem. This is me, Khalid as well. And now I will not go to any further lectures. Instead, I will just initiate the audio clip and then we will try to solve the answers to the questions 25 to 30. And I will solve the question just as a student like you. মানে আমি আপনাদের সামনে এই অ্যান্সারগুলো সলভ করব এবং আপনাদেরকে নিয়ে সলভ করব। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আমি তো জানি অ্যাজ এ টিচার আই নো ভেরি ওয়েল দ্যাট ওয়্যার ইজ দ্য রিয়েল লোকেশন অফ দি অ্যান্সার। মানে অ্যান্সারটা এক্স্যাক্ট কোন জায়গায় আছে এটা তো আমি জানি। তো আমি যদি আপনাদেরকে জাস্ট অডিওটা শুনিয়ে শুনিয়ে জাস্ট যদি দেখায় দেই যে গাইজ দেখেন অডিওতে এই কথাটা বলছে, এই যে এখানে অ্যান্সারটা আছে, কোয়েশ্চেনে এই কথাটা বলেছে, এই যে দেখেন কোয়েশ্চেনের এই ওয়ার্ডটা অডিওর এখানে আছে, তাহলে কিন্তু আপনাদের কোনো সুবিধা হবে না। হ্যাঁ, ক্লাসটা সেক্ষেত্রে সংক্ষিপ্ত হবে, কিন্তু আপনারা কিন্তু বেনিফিটেড হবেন না। আপনারা হয়তো মানে ভাবতে পারেন যে ওয়াও স্যার তো অনেক ইজিলি অ্যান্সার বের করে দিল, কিন্তু সেটা আমার জন্য ইজি, বাট দ্যাট উইল নট বি ইজি অন ইয়োর সাইড। তো আমি যেটা করব, একটা নর্মাল স্টুডেন্ট যেভাবে অডিও ক্লিপটা শুনে শুনে সে অ্যান্সারটা বের করার চেষ্টা করে, আমি ঠিক ওইভাবেই অ্যান্সারটা বের করব। এবং এক্ষেত্রে আমাকে হয়তো বা একটু বেশি কথা বলা লাগতে পারে বা ক্লাসের টাইমটা একটু বেশি হতে পারে। উইল দেয়ার বি এনি অবজেকশন অর উড ইউ মাইন্ড ইফ দ্য ক্লাস ইজ এক্সটেন্ডেড আ লিটল বিট? উড ইউ মাইন্ড No, sir. or is it okay? No, sir. No, sir. No, sir. Is it okay? All okay. It's okay. It's all okay. All right. তো আমরা এখন যেটা আছি কেমব্রিজ 16 পেজ নাম্বার 36 লিসনিং টেস্ট 2 পার্ট 3। এটা হচ্ছে দুটো সাইকোলজি স্টুডেন্ট, লিউক এন্ড জেসি। লিউক এন্ড জেসি, ওদের মধ্যেই এই কনভারসেশনটা হচ্ছে। I'm sorry, Susie. Luke and Susie. So this conversation is between them. এবং আপনাদের সাথে যদি গাইডটা থেকে থাকে, you just can take a look যে part 3, that means question 21 to 30, 21 থেকে 24 এটা কিন্তু হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ওখানেও কিন্তু সুজি এন্ড লুক ওদের কথাই আছে, কিন্তু আমরা এখন যেটা সলভ করব দ্যাট ইজ দ্য ফ্লো চার্ট। দ্য কোয়েশ্চেন বিগিনস ফ্রম 25 and ends up to 30। কোয়েশ্চেনগুলো শুরু হয়েছে 25 থেকে শেষ হয়েছে 30 তে। আচ্ছা, তো নরমালি ফার্স্টে কিছু কথা বলে দেই। দেখেন আমরা যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছি, এখানে কয়টা ঘর আছে, কয়টা স্টেপ আছে এভরিওয়ান? হাউ মেনি স্টেপস ক্যান উই সি? 7. মানে 7। এটাকে ফ্লো চার্ট কেন বলে? কেউ কি একটু বলতে পারেন? ক্যান এনিওয়ান টেল মি যে এটাকে ফ্লো চার্ট কেন বলে? মানে ফ্লো চার্ট এটার তর্জমাটা কি বা এটার সিগনিফিকেন্সটা কি? এটি স্টেপ বাই স্টেপ কাজের একটা ধাপ বলা হয় এর জন্য, মানে কোন একটা কাজকে সিম্পলি স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। দ্যাটস রাইট, কিন্তু এটার নাম ফ্লো চার্ট। why the name is flow chart? Can anyone explain একটু সংক্ষেপে ফ্লো চার্ট কেন বলা হয়? গাইস আচ্ছা, আমি বলে দিচ্ছি। ফ্লো এটা মানে হচ্ছে ধারা। আমরা অনেক সময় বলি না যে ঘটনা প্রবাহ, এটাকেও কিন্তু বলে ফ্লো। ফ্লো চার্ট মানে হচ্ছে অডিও ক্লিপে আপনারা যে ঘটনা বা যে কনভারসেশনটা শুনতে পারবেন, ওই কনভারসেশনের ধারা বা ফ্লো অনুযায়ী এই চার্টটাকে সাজানো হয়। কনভারসেশন কিন্তু ধাপে ধাপেই আগায়, এই চার্টটাও ওই কনভারসেশনের ধাপ অনুযায়ী আগাবে। দ্যাট মিনস this chart will increase or this chart will go ahead according to the flow of the conversation. কনভারসেশনে দুইজন যে ধাপ অনুযায়ী তাদের কনভারসেশনটা আগাবে বা তাদের কনভারসেশনে যে প্রোগ্রেসটা ধাপে ধাপে হবে, এই চার্টটাও ঠিক সেম ওই ধাপেই আগাবে। এবং আমরা আজকে খেয়াল করব যে এই কনভারসেশনে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, এবং এটা হয়তো বা অনেকে বাসাও প্র্যাকটিস করে ফেলেছেন, বিকজ কেমব্রিজ 16 ইটস নট আ রিসেন্ট সিকুয়াল, এটা রিসেন্ট পাবলিশ না, রিসেন্ট পাবলিশ হয়েছে কেমব্রিজ 20। সো এটা কেমব্রিজ 16 অনেক আগেরই, অনেকে হয়তো বা প্র্যাকটিস করেছেন। তো আপনারা বাসায় যেভাবে প্র্যাকটিস করেছেন সেটা ভুলে যান, সম্পূর্ণ ভুলে যান।
আপনাদের মতো করে যদি আবার এখানে সলভ করার চেষ্টা করেন, আপনার এখানে টাইম ওয়েস্ট হবে। আমি যেভাবে দেখাচ্ছি কাইন্ডলি এভাবে একটু ফলো করার চেষ্টা করে দেখতে পারেন। ইট মাইট বি কন্ডিউসিভ টু ইউ, এটা আপনার জন্য হেল্পফুলও হতে পারে আমি যেভাবে করব। তো এক্সকিউজ মি, এখানে দেখানো হচ্ছে লুক অ্যান্ড সুজি দুইজন হচ্ছে সাইকোলজি স্টুডেন্ট, এবং দুইজন এখানে কনভারসেশন করছে, এবং ফ্লো চার্টের কিন্তু একটা নামও দেওয়া আছে। টাইটেলটা কি গাইস? What's the title of this flow chart? Assignment plan. Assignment plan. এখন এটা কিন্তু হুদাই দেয় নাই, এই কথাটা কিন্তু ওরা ওদের অডিওতে বলবে। আপনারা মনে রাখবেন একটা কথা আমি সবসময় বলি, আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 এবং এই যে আইএলটিএস এর লিসনিং টেস্টে ওরা যত কিছু, ওরা টাইটেলে যা লিখবে, ওরা কোয়েশ্চেনে যা কিছু ক্লু দিয়ে রাখবে, সবই কিন্তু জরুরি। অনেক স্টুডেন্ট কি করে, টাইটেলটা খেয়াল করে না, ওরা ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যায়, করে কিন্তু এরকম অনেকে। এই বোকামিটা করবেন না। টাইটেলে যে লেখা আছে অ্যাসাইনমেন্ট প্ল্যান, তার মানে এটার অর্থটা কি, নিচে যে ধাপগুলো, মানে এই যে ফ্লো, এই যে এখানে 7টা ধাপ, 7টা ফ্লো আছে, এই 7টা ফ্লো বা 7টা ধাপ, এটা হচ্ছে ওদের অ্যাসাইনমেন্ট প্ল্যানিং বা অ্যাসাইনমেন্ট পরিকল্পনার ধাপ। মানে ওরা যে অ্যাসাইনমেন্টটাকে তৈরি করবে, ওরা ওদের অ্যাসাইনমেন্টের প্ল্যানটাকে এই 7টা ধাপে তৈরি করবে। ওরা ওদের অ্যাসাইনমেন্ট প্ল্যানটাকে এই 7টা ধাপে তৈরি করবে। এই কারণে কিন্তু এখানে টাইটেলটা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট প্ল্যান। এবং আমরা যখন অডিও ক্লিপটা শুনবো, তখন কিন্তু ওরা কোনো না কোনো একটা জায়গায় কিন্তু বলবে যে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট প্ল্যানটাকে কিভাবে সাজাতে পারি, এটা কিন্তু বলবে ওরা, খেয়াল করবেন। তো তখনই আমাদের কান খাড়া করতে হবে যে এইবারই নিশ্চয়ই, মানে যখনই ওরা বলবে যে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট প্ল্যানটাকে কিভাবে তৈরি করতে পারি, তখনই শিওর হয়ে যাবেন যে এই 7টা ধাপের কথা শুরু হয়ে যাবে। গাইজ আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে 7টা ধাপের মধ্যে ব্ল্যাঙ্ক বা ড্যাশ আছে কয়টা? কুইকলি গাইজ অ্যান্সার করবেন, কয়টা আছে? 6টা 6. That means question 25 to 30. তো এখানে 6টা ড্যাশ আছে, কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ফ্লো নাম্বার 1 and ফ্লো নাম্বার 3, মানে 1 নাম্বার ঘর আর 3 নাম্বার ঘরে দেখেন কোনো কিন্তু ব্ল্যাঙ্ক নেই। Am I right? Guys, am I right? Yes, sir. Yes. Yes, sir. আপনারা রেসপন্ড করবেন, কারণ আপনারা যখন রেসপন্ড করেন তখন আপনাদের মনোযোগটা এদিকে থাকে। যাই হোক, 1 নাম্বার আর 3 নাম্বারে কোনো ড্যাশ নেই, ড্যাশ আছে নাম্বার 2, নাম্বার 4, 5, 6 and 7। তো ওরা মাঝে মধ্যে এই ব্ল্যাঙ্ক ছাড়া সেন্টেন্স গুলো কেন দেয়, মানে এই যে 1 নাম্বার আর 3 নাম্বারে এখানে যে কোনো ড্যাশ নাই, এটারও কিন্তু একটা তর্জমা আছে। আমি একটু আগে ডিসকাস করছিলাম যে টাইটেলটার একটা ইম্পর্টেন্স আছে, যে অ্যাসাইনমেন্ট প্ল্যান। এখন যেটা বলতে চাচ্ছি, লিসনিং এর টেস্টের ক্ষেত্রে অনেক জায়গাতে দেখবেন যে ওরা ড্যাশটা ইউজ করে না, কিছু কিছু সেন্টেন্স রেডিমেড দিয়ে দেয়, কিছু কিছু সেন্টেন্স রেডিমেড মানে কমপ্লিট ভাবে দিয়ে দেয়। এটার হচ্ছে আপনাকে যেন ক্লুটা আপনি যেন ইজিলি ধরতে পারেন, মানে ক্লুটা কোন জায়গা থেকে শুরু হবে, অ্যান্সারের ধারাটা কোন জায়গা থেকে শুরু হবে, এটা দেখায় দেওয়ার জন্যই কিন্তু ওরা এরকম মাঝে মধ্যে কিছু কমপ্লিট অ্যান্সার ওরাই দিয়ে দেয়, কিছু কমপ্লিট সেন্টেন্স দিয়ে দেয়। যেমন দেখেন এই যে 1 নম্বর ঘর যেটা, ডিসাইড অন রিসার্চ কোয়েশ্চেন, 1 নম্বর ঘরটা, কোয়েশ্চেনটা কি, ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন hours of sleep and number of dreams? এই সেন্টেন্সটা কমপ্লিট আছে, এটা কেন আপনাকে কমপ্লিটলি দিয়েছে, এখানে কোনো ড্যাশ কেন দেয়নি? কারণ ওরা যখন অডিওতে এই যে ঘুমের সময় আর ড্রিমের সংখ্যা, ঘুমের সময় আওয়ার্স অফ স্লিপ, ঘুমের সময় এবং স্বপ্নের সংখ্যা, মানে একটা মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণে কয়টা স্বপ্ন দেখে, এগুলা নিয়ে যখন কথাবার্তা বলবে তখনই আমাদের কান খাড়া করতে হবে। আর আপনারা একটা জিনিস নিশ্চয়ই জানেন যে ওরা কিন্তু অডিও ক্লিপে জাস্ট অ্যান্সার সংলগ্ন কথাবার্তাই কিন্তু বলে না, ওরা কিন্তু আরো ডানে বামে মানে অসংলগ্ন আরো অনেক কথাবার্তাও কিন্তু বলে। এটা এই কারণেই যে স্টুডেন্টের কনসেন্ট্রেশনটা যেন মাঝে মাঝে এদিক ওদিক সরে যায়।
তো এই সেন্টেন্সটা মানে যে কমপ্লিট সেন্টেন্সগুলো আমাদের দেওয়া থাকে, এটা এই কারণেই দেওয়া থাকে যে এই কমপ্লিট সেন্টেন্সটা যখন আমি অডিও ক্লিপে মেনশন পাবো তখন থেকে যেন আমি কানটা খাড়া করে দিই। মানে এই কমপ্লিট সেন্টেন্সটা যখনই ওরা বলবে, মানে এই যে ঘুমের ঘন্টা, স্বপ্নের সংখ্যা, এটা নিয়ে যখনই ডিসকাশন শুরু হয়ে যাবে তখন থেকে আমাকে কান খাড়া করতে হবে যে এখন থেকে অ্যান্সার শুরু। ওকে, অলরাইট। সো আমরা দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1, ডিসাইড অন রিসার্চ কোয়েশ্চেন। এটা কোনো ড্যাশ নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ক্লু, আমাদের সিগন্যাল। আমাদের খুঁজতে হবে স্টেপ 2, ডিসাইড অন স্যাম্পল। এখান থেকে আমাদের অ্যান্সারটা শুরু করতে হবে। 12 স্টুডেন্টস ফ্রম দ্য ড্যাশ ডিপার্টমেন্ট। 12 স্টুডেন্টস ফ্রম দ্য ড্যাশ ডিপার্টমেন্ট। এখন এটাও আপনারা ভালো করে জানেন যে এখানে যা লেখা আছে অডিও ক্লিপে কিন্তু হুবহু এভাবে নাও বলতে পারে। যেরকম স্টুডেন্টস, ওরা হয়তো বা স্টুডেন্ট না বলে অন্য কিছু বলতে পারে। তারপরে যে ডিপার্টমেন্ট, ওরা ডিপার্টমেন্ট না বলে অন্য কিছু বলতে পারে। তো আমাকে জাস্ট এটাই খেয়াল রাখতে হবে যে ওরা অ্যাসাইনমেন্টটা যাদের উপর অ্যাপ্লাই করবে, ওরা অ্যাসাইনমেন্টটা যাদের উপর অ্যাপ্লাই করবে ওই মানুষগুলো কোন একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে আসবে। এটাই খেলে আমাকে মাথায় রাখতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। আমরা তাহলে অডিওটা স্টার্ট করছি। Now listen and answer questions 25 to 30. So, shall we plan what we have to do for this assignment? Okay. First, we have to decide on our research question. So, how about, is there a relationship between hours of sleep and number of dreams? Okay. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. And shall we use other psychology students? Let's use people from a different department. What about history? Yes, they might have interesting dreams. গাইস, আপনারা খেয়াল করতে পেরেছেন? আচ্ছা, প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, মেয়েটা কিন্তু দেখেন, আমি ফার্স্টেই বলেছিলাম টাইটেলটা অনেকে খেয়াল করে না। টাইটেলে কিন্তু সংক্ষেপে লেখা অ্যাসাইনমেন্ট প্ল্যান, কিন্তু ওরা কিন্তু এতটা সংক্ষেপে বলে নাই। কনভারসেশনটা শুরু করেছে কে গাইস? হু স্টার্টেড দ্য কনভারসেশন? সুজি অর লিউক? মেয়েটা শুরু করেছে। মেয়েটার নাম হচ্ছে সুজি। সুজি কিন্তু কথাটা এভাবে বলেছে, হাউ ক্যান উই প্ল্যান আওয়ার অ্যাসাইনমেন্ট? আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা কিভাবে প্ল্যান করতে পারি? তারপর ছেলেটা বলেছে ওকে। তারপরে মেয়েটা বলল হাউ অ্যাবাউট আওয়ার রিসার্চ কোয়েশ্চেন? আমাদের রিসার্চ কোয়েশ্চেনটা কি হতে পারে? তারপর মেয়েটাই কিন্তু বলেছে ওয়েল, is there any relationship between hours of sleep and number of dreams? তো এখানে আমাদের একটা কপাল ভালো যে ওরা কিন্তু এখানে কোনো প্যারাফ্রেজ ইউজ করে নাই। তার মানে আমরা যেন সহজে ধরতে পারি, মানে আমাদের অ্যাটেনশনটাকে গ্র্যাব করার জন্য ওরা এই যে 1 নম্বর ঘরের সেন্টেন্সটাকে কোনো প্যারাফ্রেজই করে নাই। 2 নম্বর ঘরটা যখন শুরু হয়েছে যে 12 স্টুডেন্টস ফ্রম দ্য ড্যাশ ডিপার্টমেন্ট। গাইস, এই যে এখানে একটা প্যাচ আছে, দেখেন আমাদের প্রশ্নে কিন্তু কথাটা সংক্ষেপে লেখা 12 স্টুডেন্টস ফ্রম দ্য ড্যাশ ডিপার্টমেন্ট, মানে অমুক ডিপার্টমেন্ট থেকে 12 জন স্টুডেন্ট। কিন্তু আপনারা যদি অডিও ক্লিপটা শুনে থাকেন, অডিও ক্লিপে কিন্তু এই কথাটা একবারে বলে নাই, কথাটা কিন্তু ভেঙ্গে ভেঙ্গে আসে এবং এখানেই আমরা ভুলটা করি। যেরকম স্টেপ নাম্বার 2, ডিসাইড অন স্যাম্পল, ওরা কিন্তু অডিও ক্লিপে কোথাও স্যাম্পল শব্দটা ইউজ করে নাই। করেছে? কেউ কি শুনেছেন কোথাও কি বলেছে স্যাম্পল? তাহলে আপনারা বলেন তো স্যাম্পলের পরিবর্তে ওরা কোন প্যারাফ্রেজটা ইউজ করেছে? কে বলতে পারবেন? এই যে মনোযোগের ঘাটতি। আমি বলে দিচ্ছি, এই কথাটা কিন্তু তুলেছিল ওই যে on which people can we make অথবা do our assignment, মানে কোন ধরনের মানুষদের উপর আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা করতে পারি, এইভাবে বলেছিল।
আমি আপনাদেরকে অডিও ক্লিপটা আরেকবার শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন স্যাম্পলটাকে ওরা কিভাবে প্যারাফ্রেজ করেছে। Between hours of sleep and number of dreams. Okay. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. দেখেছেন? Then we need to think about who we will do the study on. এইটা হচ্ছে স্যাম্পল। এই কথাটা বলেছিল না? Who we will do the study on. আমরা কাদের উপর স্টাডিটা করব, এটাই হচ্ছে স্যাম্পল। ধরতে পেরেছেন প্যারাফ্রেজটা? অনেকেই হয়তো খুঁজতে থাকবে ডিসাইড অন স্যাম্পল। আচ্ছা দেখি তো স্যাম্পল কই বলে, স্যাম্পল কই বলে। আয় হ্যাঁ, স্যাম্পল তো বললো না। কিন্তু এখানে কিন্তু ওই যে লিউক বলে দিয়েছে যে আফটার দ্যাট উই শুড থিঙ্ক who we should do the study on. এই যে who we should do the study on, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের স্যাম্পল। ঠিক আছে? তারপর কিন্তু ছেলেটা একবার বলল 12 স্টুডেন্টস, মানে আমরা কি 12 জনের উপর করতে পারি? তারপর কিন্তু দেখেন, মানে আমি যেটা দেখাতে চাচ্ছি, কোয়েশ্চেনে কথাটা সংক্ষেপে একবারই বলছে যে 12 স্টুডেন্টস ফ্রম দ্য ড্যাশ ডিপার্টমেন্ট, একবারে বলছে, কিন্তু অডিও ক্লিপে কিন্তু একবার বলে নাই। অডিও ক্লিপে ফার্স্টে ছেলেটা বলছে যে 12 জন স্টুডেন্ট, তারপরে মেয়েটা বলে হ্যাঁ ভালো হয়, তারপর মেয়েটা জিজ্ঞেস করে আমরা কি সাইকোলজির অন্যান্য, মানে সাইকোলজি ডিপার্টমেন্টের অন্যান্য স্টুডেন্টদের উপর এটা করতে পারি? তখন ছেলেটা বলতেছে না, আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট নেওয়া দরকার। হাউ অ্যাবাউট হিস্ট্রি, এটা কিন্তু ছেলেটা প্রপোজ করে, হাউ অ্যাবাউট হিস্ট্রি। তারপরে মেয়েটা গিয়ে বলে ইয়েস দে মাইট হ্যাভ ইন্টারেস্টিং ড্রিমস, যে হ্যাঁ হিস্টোরি পোলাপানদের নেওয়া যায়, কারণ হিস্টোরি পোলাপানরা অনেক মজার মজার স্বপ্ন দেখে। তাহলে দেখেন চারটা কনভারসেশনে আমাদের এই অ্যান্সারটা কমপ্লিট হয়েছে। আমি আপনাদের আবারও শোনাচ্ছি, খেয়াল করুন। How about, is there a relationship between hours of sleep and number of dreams? Okay. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. And shall we use other psychology students? Let's use people from a different department. What about history? Yes, they might have interesting dreams. আমার কথার সাথে কি মিলেছে গাইস? Yes, sir. এখানে স্টুডেন্টরা কই ভুল করে, মানে ইন প্রাইমের ক্লাসে আমরা আপনাদেরকে কনফিউশন, তারপর ভুলের জায়গাগুলো সবই দেখাই দিই। অন্যান্য জায়গায় খালি এইভাবে করবে যে গাইস কোয়েশ্চেনে এই ওয়ার্ডটা লেখা আছে, দেখেন অডিও ক্লিপে এই ওয়ার্ডটা বলেছে, ডিরেক্ট খুঁজে দেয়। কিন্তু আমি আপনাদেরকে নিয়ে খুঁজবো। এখানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে কোথায় জানেন? দেখেন মেয়েটা কিন্তু বলেছিল shall we choose other psychology students, আমরা কি অন্যান্য সাইকোলজি স্টুডেন্ট করবো? এই যে স্টুডেন্টরা লাভ দেয় তখনই, এই যে মানে আপনারা যারা আইএস দিবেন তারা এই ভুলটা করেন, তারা তখনই লাভ দেবে যে পেয়ে গেছি সাইকোলজি স্টুডেন্ট। কিন্তু ছেলেটা কিন্তু কথাটা ঘুরাই দিছে পরে। অর্থাৎ আমরা যখনই অ্যান্সারের কাছাকাছি কোনো একটা ক্লু শুনতে পাবো, আমরা ওইখানেই কিন্তু মানে আমাদের ডিসিশন মেক করবো না, আমরা আরেকটু সামনে পর্যন্ত শুনবো। ঠিক আছে? এখানে তো আমি আপনাদের পজ করে করে শোনাচ্ছি আপনাদের শেখানোর জন্য, কিন্তু আইএলটিএস এ তো পজ করতে পারবেন না, ওখানে অডিও ক্লিপটা টানা চলবে। তো আমার কথাটা হচ্ছে যখন আমরা অ্যান্সারটার কাছাকাছি পৌঁছবো, অ্যান্সারের পরেও আরেকটু খেয়াল করব। দেখেন এখানে মেয়েটা যখন বলছে আদার সাইকোলজি স্টুডেন্টস, ছেলেটা কিন্তু কথাটা ঘুরাই দিছে যে হাউ অ্যাবাউট আদার ডিপার্টমেন্টস, হিস্ট্রি। এই যে অ্যান্সারটা কিন্তু ছেলেটা দিছে হিস্ট্রি, আর অ্যান্সারটাকে কনফার্ম করেছে আবারও ফিরতিতে অ্যান্সারটা কনফার্ম করেছে মেয়েটা যে ইয়েস দে মাইট হ্যাভ ইন্টারেস্টিং ড্রিম। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 12 স্টুডেন্টস ফ্রম দ্য হিস্ট্রি ডিপার্টমেন্ট, রাইট? হিস্ট্রি। আচ্ছা এটার উচ্চারণ হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি, নট হিস্টোরি, হিস্ট্রি, হিস্ট্রি। ওকে ফাইন। দেন নাম্বার 3, স্টেপ নাম্বার 3, এখানেও এটা দেওয়া আছে যে ডিসাইড অন মেথডোলজি। আচ্ছা মেথডোলজি মানে কি গাইস? হোয়াটস দ্য মিনিং অফ মেথডোলজি? প্রণালী বিজ্ঞান। আচ্ছা অনেক কঠিন হয়ে গেছে, আমরা একটু সহজে বলি। মানে মেথডোলজি, এটার শব্দটার মানেটা কি?
Methodology কি means পদ্ধতিতে রিসার্চটা করা হবে? exactly on the nose. On the nose মানে exactly মানে রিসার্চটা আমি কোন মেথড গুলো ফলো করে করব। Methodology is the combination of all those methods through which a research is conducted. Methodology মানে প্রণালী বা পদ্ধতি। তো পদ্ধতিটা কি guys? Self reporting, right? 3 নম্বর যেটা methodology, এটা কিন্তু অ্যান্সার দেওয়া আছে দেখেন, self reporting। তো আমি কি বলেছিলাম, যে সেন্টেন্স গুলো ওরা দিয়ে দিবে মানে যেখানে ড্যাশ থাকবে না, এগুলোও মাথায় রাখতে হবে, কারণ এই কমপ্লিট সেন্টেন্স গুলো কিন্তু পরের অ্যান্সারের ডিরেকশন দেখাবে। মানে এই যে সেন্টেন্স গুলোতে ড্যাশ নাই, এটা কিন্তু হুদাই মনে করেন না যে আচ্ছা এটা না দেখলেও হবে, নো। এই সেন্টেন্স গুলো আপনাকে পরের অ্যান্সারের ডিরেকশন দেবে, অর্থাৎ ঠিক যেই জায়গায় আমি মেথোডোলজি এবং সেলফ রিপোর্টিং পাবো, ওইটারই ঠিক পর পর 4 নাম্বার ঘরের অ্যান্সারটা পাবো। 4 নাম্বারটা কি? ডিসাইড অন প্রসিজার। এটাকে অনেকে বলে প্রসিডিউর, তাই না গাইজ? কি এটা বলে না প্রসিডিউর? কি গাইজ, এম আই রাইট? Yes, sir. প্রসিডিউর বলে না Yes, অনেকে, sir. Yes, sir. বাট এটা হচ্ছে প্রসিজার। প্রসিজার মানে ডিইউ, এটার উচ্চারণটা হয় জ, জ এর মতো, প্রসিজার। আচ্ছা, ডিসাইড অন প্রসিজার এটা কি? আনসার্স অন ড্যাশ। মানে এটা আমরা দেখে বুঝতেই পারতেছি যে যাদের উপর এতক্ষণে তো বুঝে গেছি যে এটা একটা রিসার্চ করা হচ্ছে, তো যাদের উপর রিসার্চ করা হচ্ছে তারা অ্যান্সারটা কোনো কিছুর উপর লিখবে, আনসার্স অন ড্যাশ। তো এটা কিন্তু অনেকটা মাথায় কিন্তু চলেই আসে যে অ্যান্সার আমরা কিসের উপরে, দেখেন এখানে কিন্তু একটা ক্লু আছে, অন, অ্যান্সার্স অন মানে কিছু একটার উপরে অ্যান্সার। তো এটা মোটামুটি বুঝাই যায় যে খাতা কলম বা পেপার এগুলোর উপরই হয়তো অ্যান্সারটা হবে। কিন্তু তবুও দেখি যে অডিও ক্লিপে কি বলতেছে। গাইজ লিসেন ভেরি কেয়ারফুলি। Or literature students? I don't really know any. Okay, forget that idea. Then we have to think about our methodology. So we could use observation, but that doesn't seem appropriate. No. It needs to be self-reporting, I think. এই And যে we বলে could দিছে কিন্তু। ask them to answer questions online. But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right. এখানেও কিন্তু একটা Paper. প্যাচ, হ্যাঁ পেপার, কিন্তু এখানেও কিন্তু একটা প্যাচ ছিল। দেখেন যখন কথাটা কিন্তু ছেলেটা তুলছে যে then we have to think about our methodology. তো মেথোডোলজির পরেও কিন্তু ওখানে একটা কনফিউশন ছিল। তারপরে ছেলেটা ফাইনালি বলছে সেলফ রিপোর্টিং। তারপরে মেয়েটা কথা তুলছে যে দেন থিঙ্ক অ্যাবাউট দ্য প্রসিজার, মানে আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রসিজারটা কিরকম হবে। ছেলেটা কিন্তু এখানে একটা প্যাচ লাগাই দিয়েছিল যে হাউ অ্যাবাউট দে উইল অ্যান্সার অনলাইন। পেপারের কথা কিন্তু ফার্স্টেই বলে নাই, ফার্স্টে কিন্তু ছেলেটা বলছে যে ওরা অ্যান্সারটা অনলাইনে দিবে। পরে মেয়েটা অসম্মতি জানালো, মেয়েটা বললো হাউ অ্যাবাউট পেপার, এবং পেপারের পরে ব্যাখ্যাও দিছে যে ওদেরকে তো অ্যান্সারটা লিখতে হবে রাইট আফটার দে ওয়েক আপ, মানে ওরা যখনই ঘুম থেকে উঠবে তখনই অ্যান্সারটা লিখতে হবে। তাহলে পেপারটাই ভালো। আপনারা অডিও ক্লিপটা আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনেন, এখানে কিন্তু একটা প্যাচ ছিল। I want you guys to please listen to the audio clip very carefully. Or literature students? I don't really know any. Okay, forget that idea. Then we have to think about our methodology. So we could use observation, but that doesn't seem appropriate. No. It needs to be self-reporting, I think. And we could ask them to answer questions online. But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right. খেয়াল করেছেন? We could ask them to give their answer online. ছেলেটা বলছিল যে আমরা কিন্তু তাদেরকে বলতে পারি অ্যান্সারটা অনলাইনে দিতে, কিন্তু মেয়েটা তখন কি বললো? In this case, হ্যাঁ, but in this case paper would be better.
পেপার কেন ভালো হবে, মেয়েটা কিন্তু পরে ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। আচ্ছা, ব্যাখ্যাটা কি দিয়েছে এটা কে বলতে পারবেন দেখি? এই কোশ্চেনটা এখানে নাই, এই কোশ্চেনটা আমি আপনাদের করলাম। পেপার কেন বেটার? পেপারটা কেন বেটার? অনলাইনে দিলে ওরা তো করতে করতে ঘুমাই যাবে, তো পেপারে দিলে তো ওরা যখন ইন্টারাকশন থাকবে তখন ওরা ঘুমাবে না। না না না, এরকম না, এরকম না। They can write the answer right after they wake up. Right after they wake up. ওরা যখনই ঘুম থেকে উঠবে তখনই যেন পেপারে লিখে ফেলতে পারে। ঠিক আছে? Even when they're asleep. দেখা গেছে ঘুমের মাঝখানেই একটু ঘুমটা ভাঙলো, সাথে সাথে যেন পেপারে লিখতে পারে। এইটা ছিল ব্যাখ্যা। তারপর ছেলেটা বলেছে রাইট। আচ্ছা, তো 4 নাম্বার গেল। Now come to the fifth point, fifth step. You guys can see that there are 2 dashes. 5 নাম্বার স্টেপে কিন্তু 2টা ড্যাশ আছে, রাইট? তো এটা আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, তো 5 নাম্বার যে ড্যাশটা, এখানে যেটা লেখা আছে যে check the guidelines for check ethical guidelines for working with dash. Check ethical guidelines for working with dash. আমি আপনাদেরকে অগ্রিম একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওয়ার্কিং উইথ আছে, ওয়ার্কিং উইথ। হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছি আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, আমি কোয়েশ্চেন পরে নিচ্ছি। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু লেখা আছে ওয়ার্কিং উইথ। চেক এথিক্যাল গাইডলাইন্স ফর ওয়ার্কিং উইথ ড্যাশ, মানে ড্যাশের সাথে কাজ করার জন্য। মাথায় রেখেন কিন্তু, এটা আমি আপনাদেরকে অগ্রিম বললাম, কারণ এই টাস্কটা আমি যতগুলো স্টুডেন্টকে করিয়েছি তারা বেশিরভাগই ভুল করেছে, বিকজ তারা এই প্রিপোজিশনটার দিকে খেয়াল রাখতো না। ওয়ার্কিং উইথ, ড্যাশের সাথে কাজ করার বেলায় এথিক্যাল গাইডলাইন গুলো চেক করা, ড্যাশ এর সাথে কাজ করার বেলায় এথিক্যাল গাইডলাইন গুলো চেক করা, এটা হচ্ছে এক। আর পরেরটা কি? অ্যাসেস, পরেরটা যেটা হচ্ছে ensure that risk is assessed. Ensure that risk is assessed and dash is kept to a minimum. Dash is kept to a minimum. মানে আমাদের এখানে বুঝতেই পারতেছি যে এখানে অডিও ক্লিপে এমন কিছু বলবে যে অমুকের সাথে কাজ করার বেলায় এথিক্যাল গাইডলাইন্স চেক করা, অমুকের সাথে কাজ করার বেলায়, অমুকের সাথে ওয়ার্কিং উইথ, অমুকের সাথে কাজ করার বেলায় এথিক্যাল গাইডলাইন চেক করা, এটা একটা অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার হচ্ছে এনশিওর দ্যাট রিস্ক ইজ অ্যাসেসড, মানে এটা এনশিওর করতে হবে, এটা পাকাপোক্ত করতে হবে যে রিস্ক অ্যাসেস করা হয়, এন্ড ড্যাশ ইজ কেপ্ট টু এ মিনিমাম। কিছু একটা থাকবে যেটা সবচেয়ে কমায় রাখতে হবে, কিছু একটা আছে যেটাকে সবচেয়ে কমায় রাখতে হবে। তাহলে আমাকে কি দেখতে হবে? অমুকের সাথে কাজ করার বেলায় এথিক্যাল গাইডলাইন চেক করা, এবং কিছু একটা থাকবে যেটাকে সবচেয়ে কমায় রাখতে হবে। আমি আপনাদেরকে আগেই ক্লু দিয়ে দিলাম, এইবার আপনারা অডিও ক্লিপটা শুনেন। And we'll have to check the ethical guidelines for this sort of research. Because our experiment involves humans, so there are special regulations. Yes. I had a look at those for another assignment I did. There's a whole section on risk assessment, and another section on making sure they aren't put under any unnecessary stress. Let's... কিছুটা কি বুঝতে পেরেছেন? প্লিজ যাদের সামনে গাইড আছে অ্যান্সার দেখবেন না, বা যারা এটা আগেই করেছেন প্লিজ বলবেন না। কিছুটা কি মাথায় এসেছে? ইয়েস, ওয়ার্কিং উইথ হিউম্যান। আচ্ছা, কেন ওয়ার্কিং উইথ হিউম্যান, কিভাবে, ব্যাখ্যাটা দিতে হবে প্লিজ, এবং আমাকে বলতে হবে যে হিউম্যান অ্যান্সারটা কে দিয়েছে, ছেলেটা না মেয়েটা? স্যার হিউম্যান অ্যান্সারটা ছেলেরা দিয়েছে, ছেলেটা। হিউম্যান আনসারটা মেয়েটা দিছে, আর মেয়েটা ওটা হচ্ছে দিয়েছে, প্লুরাল, রাইট, এটা প্লুরাল ছিল। আচ্ছা, হিউম্যানস, আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয়টা ড্যাশ হ্যাজ
dash has to be kept to a minimum. স্ট্রেসটা কমাইতে বলছে, আননেসেসারি স্ট্রেস। আচ্ছা ঠিক আছে, আমি শিওর যারা অ্যান্সার দিচ্ছেন এই অ্যান্সারটা হয়তো বা জানেন বা আগে প্র্যাকটিস করেছেন, কারণ পারফেক্ট ব্যাখ্যা আমাকে কেউ দিতে পারেননি। দেখেন এখানে কিন্তু কথাটাই যে এই পয়েন্টের যে চেক এথিক্যাল গাইডলাইন, এই কথাটা কিন্তু তুলেছে ছেলেটা। We have to check ethical guidelines for this project. তারপরে মেয়েটা বলেছে our work is concerned with humans. মানে কথাটা হচ্ছে ছেলেটা বলতেছে যে আমরা যে অ্যাসাইনমেন্টটা করব, অ্যাসাইনমেন্টটা তো জাস্ট করলেই হলো না, এই অ্যাসাইনমেন্টটা তো আমরা মানে মানুষের সাথে করতেছি, তো মানুষের সাথে অ্যাসাইনমেন্ট করার বেলায় কিছু গাইডলাইন ফলো করতে হবে। তো ছেলেটা খালি বলতেছে যে আমাদের অ্যাসাইনমেন্ট জন্য তো কিছু এথিক্যাল গাইডলাইন ফলো করা দরকার, তাই না? অ্যান্সারটা দিয়েছে মেয়েটা যে হ্যাঁ আমাদের কাজের ক্ষেত্রে মানুষরা জড়িত। তো এখানে দেখেন কথাটা কিন্তু এক দাগে বলা, দেখেন গাইস কোয়েশ্চেনটা কিন্তু এক দাগে বলা যে চেক এথিক্যাল গাইডলাইন্স ফর ওয়ার্কিং উইথ ড্যাশ, কারো সাথে কাজ করার বেলায়। তো কাদের সাথে কাজ করতেছি, এটার অ্যান্সারটা কিন্তু মেয়েটা দিয়েছে যে আমাদের কাজের সাথে মানুষ জড়িত। মেয়েটাও কিন্তু বলে নাই যে উই আর ওয়ার্কিং উইথ, খেয়াল করেছেন মেয়েটা কিন্তু এভাবে বলে নাই, মেয়েটা বলেছে যে আমাদের কাজ, হ্যাঁ আমাদের কাজটা, আমাদের এক্সপেরিমেন্টটা মানুষের সাথে জড়িত। তো মানুষের সাথে জড়িত এই কথাটাকে কোয়েশ্চেনে কিভাবে নিয়ে আসছে, ওয়ার্কিং উইথ, রাইট? আচ্ছা সেকেন্ড যে অ্যান্সারটা ড্যাশ শুড বি কেপ্ট টু এ মিনিমাম, এটা কি হবে? স্ট্রেস। কিভাবে ব্যাখ্যাটা দিতে হবে, অ্যান্সারটা কে দিয়েছে এবং অ্যান্সারটা কেন, ব্যাখ্যা দিতে হবে। স্ট্রেসের অ্যান্সারটা কে দিয়েছিল, ছেলেটা না মেয়েটা? ছেলেটা কি কথা বলেছিল আমাকে বাংলাতে বুঝাতে হবে, ছেলেটা কি কথা বলেছিল? আমি জাস্ট এন্ড ওয়ার্ডটা অ্যাসেস্ট আর এন্ড ওয়ার্ডটাই কিওয়ার্ড অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে নিছিলাম, দেন এন্ডের পরে যে লাইনটা পড়ছে ওটাই খেয়াল করছি। এই তো ভুল। কেমব্রিজটা আপনার সামনে আছে, আপনি এটাকে 100 বার দেখতে পারতেছেন, কিওয়ার্ড দেখে মিলায় নিলেন, কিন্তু এটা তো আরেকভাবেও আসতে পারতো। এই কারণে আমি সব সময় স্টুডেন্টদের বলি আইএলটিএস এর বেলায় টেকনিক অ্যাপ্লাই করতে যায় না, ধরা খাবেন। এবং এটা খুবই ট্রু, কেমব্রিজ 16 অনেকের কাছে আছে, এটা অনেকেই করেছে, করতে করতে মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমাকে কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কেউ দিতে পারলেন না। ব্যাখ্যাটা আমার কাছ থেকে শুনেন। ছেলেটা কিন্তু স্ট্রেসের কথাটা ডিরেক্ট বলে নাই, সে কথাটা এভাবে বলেছে যে এই ধরনের গাইডলাইন আমি আগেও দেখেছি। কি এই ধরনের কথাটা বলেছে ছেলেটা গাইস? যে এই ধরনের গাইডলাইন আমি আগেও দেখেছি প্রিভিয়াস ওয়ার্ক করার সময়। অ্যান্সারটা এখান থেকে শুরু হয়েছে, এবং তারপরে ছেলেটা ব্যাখ্যা দিয়েছে যে ছেলেটা কি বলেছে, এই ধরনের গাইডলাইন আমি আগেও একবার কাজ করার সময় দেখেছি। তারপরে বলতেছে যে একটা সেকশন আছে রিস্ক অ্যাসেসমেন্টের উপর, মানে যে গাইডলাইন গুলো ছেলেটা দেখেছিল ওই গাইডলাইন গুলোর একটা সেকশন আছে রিস্ক অ্যাসেসমেন্টের উপর, আর আরেকটা সেকশন আছে they should not be put under unnecessary stress। এই যে এই লাইনের মধ্যে অ্যান্সারটা they should not be put under unnecessary stress, মানে তাদেরকে অপ্রয়োজনীয় স্ট্রেসের নিচে বা স্ট্রেসের মধ্যে রাখা যাবে না। এই যে আননেসেসারি স্ট্রেস, এই ব্যাখ্যাটা কেউ দিতে পারলেন না আপনার, ওই যে মুখস্থ শুনছেন টিপস এন্ড ট্রিক্স। এখানে যে বলতেছে স্ট্রেস শুড বি কেপ্ট, মানে যে ড্যাশ শুড বি কেপ্ট টু এ মিনিমাম, এই যে টু এ মিনিমাম এটার ব্যাখ্যাটা আপনারা কেউ দিতে পারলেন না। এইটার এই যে টু এ মিনিমাম এটার প্যারাফ্রেজটা হচ্ছে ওই যে they should not be kept under unnecessary stress, should not be kept under unnecessary stress, এটাই হচ্ছে টু এ মিনিমাম। মানে ওরা কোয়েশ্চেনের মধ্যে বলতেছে যে ড্যাশ জিনিসটাকে সবচেয়ে কম রাখতে হবে, তো মিনিমাম কথাটা আবার ব্যাখ্যাটা কোথায়, মানে মিনিমামের ব্যাখ্যাটা কোথায় অডিও ক্লিপে ব্যাখ্যাটা হচ্ছে এখানে যে দে শুড নট বি, এই যে শুড নট থেকে শুরু, শুড নট বি কেপ্ট আন্ডার আননেসেসারি স্ট্রেস। এই যে শুড নট
আর আননেসেসারি স্ট্রেস, এটাই হচ্ছে মিনিমামের প্যারাফ্রেজ। এখানে কোনো এন্ড ফ্যান্ড এগুলা আর্টিকেল, যে আপনাদের বলা হয় না এই যে এন্ড অর বাট আর্টিকেল, এগুলা খেয়াল করবা ভুয়া। এন্ড কথাটা কয়েকবারই উল্লেখ হয়েছে। এখানে হয় কি, বেশিরভাগ যারা করায় তারা তো অ্যান্সার মুখস্থ করে রাখে, এই কারণে তারা লোকেট করতে পারে। বাট আমি যখন মক টেস্ট নিই, আমি তো ম্যাটেরিয়াল গুলো বাইরে থেকে দিই, তখন অনেক স্টুডেন্টই ধরা খায়, কারণ ওগুলো কেমব্রিজে থাকে না যে। সো প্লিজ আপনারা অডিও ক্লিপটা আরেকবার মনোযোগ দিয়ে শুনেন, এবং এই যে মিনিমাম আর এই যে আরেকটা এই যে এথিক্যাল গাইডেন্স ফর ওয়ার্কিং উইথ হিউম্যানস, এটা কিভাবে, কারণ এখানে দুইটা ড্যাশের অ্যান্সার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। সো প্লিজ লিসেন টু দ্য অডিও ক্লিপ ওয়ান্স এগেইন। And we'll have to check the ethical guidelines for this sort of research. Because our experiment involves humans, so there are special regulations. Yes. I had a look at those for another assignment I did. There's a whole section on risk assessment, and another section on making sure they aren't put under any unnecessary stress. Let's ঠিক আছে, our assignment involves human, যেটা ছেলেটার কথার পরে অ্যান্সার দিয়েছিল। আর দ্বিতীয়টা যে I had to look at those in my another assignment, মানে ছেলেটা বলতেছে যে আমি গাইডলাইন গুলো আরেকবারও দেখেছিলাম আরেকটা অ্যাসাইনমেন্ট করার সময়। তারপরে বলতেছে এই গাইডলাইন গুলোর মধ্যে দুইটা সেকশন আছে, একটা সেকশন দেখে রিস্ক অ্যাসেসমেন্ট, আর আরেকটা সেকশন দেখে যে দে শুড নট বি পুট আন্ডার এনি আননেসেসারি স্ট্রেস। এই আননেসেসারি স্ট্রেসটাই হচ্ছে ড্যাশ শুড বি কেপ্ট টু এ মিনিমাম, এই যে মিনিমামটাই হচ্ছে আননেসেসারি স্ট্রেস। আচ্ছা, তারপরেরটা 6 নাম্বারটা কি আমি করব নাকি আপনারা একটু আমার সামনে ট্রাই করবেন? গাইজ, উড ইউ লাইক টু হ্যাভ এ ট্রাই? গাইজ, হ্যালো। জি স্যার, ট্রাই করব। আচ্ছা 6, ওকে ফাইন। আমাকে কিন্তু ব্যাখ্যা সহ দিতে হবে, বুঝেন? কিন্তু অডিও ক্লিপের রেফারেন্স দিয়ে আমাকে ব্যাখ্যা সহ বলতে হবে। ওকে, হোয়াট ইজ দ্য স্টেপ নাম্বার 6? হোয়াট ডাজ স্টেপ নাম্বার 6 সে? Yes, guys. Step number 6 এ কি লেখা আছে? রেজাল্ট। সংক্ষেপে বললে হবে না, read out the whole question. Analyze the result. হ্যাঁ, তারপর কি করতে বলা হয়েছে? Calculate the correlation and make a dash. তার মানে কি বুঝলাম? এটা হচ্ছে রিসার্চের লাস্ট অংশের কথা, কারণ অ্যানালাইজ দ্য রেজাল্ট কখন আসে? রিসার্চের শেষে। তার মানে আমাদের কান খাড়া করতে হবে যে রিসার্চের শেষ অংশের কথাগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, তো ওরা ওদের অ্যান্সারটাকে, সবাই মাইকটা মিউট করেন, ওরা ওদের অ্যান্সারটাকে কিভাবে অ্যানালাইজ করবে? এই যে এভাবে, ক্যালকুলেট দ্য কোরিলেশন গুলোকে ক্যালকুলেট করতে হবে অ্যান্ড মেক এ ড্যাশ। দুইটা ধাপে ওরা ওদের অ্যান্সারটাকে অ্যানালাইজ করবে। যেখানে যে লেখা আছে অ্যানালাইজ দ্য রেজাল্ট, ওরা ওদের রেজাল্টটাকে দুইটা ধাপে করবে। একটা ধাপ হচ্ছে ক্যালকুলেট দ্য কোরিলেশন, আর আরেকটা ধাপ এটা আমাদের বের করতে হবে, মেক এ ড্যাশ। ওকে ওকে ফাইন, তাহলে আমি প্লে করছি। আমাকে অ্যান্সার শুধু বললে হবে না, ব্যাখ্যা সহ বলতে হবে। ওকে, লিসেন টু দ্য অডিও। Let's hope they don't have any bad dreams. Yeah. Then, when we've collected all our data, we have to analyze it and calculate the correlation between our two variables. That's time sleeping and number of dreams, and then present our results visually in a graph. Right. Okay, now, who can give me the answer with explanation? অ্যান্সারটা কি এবং অ্যান্সারের ব্যাখ্যা সহ আমাকে দিতে হবে। So present the result with a graph. Answer হবে graph. আচ্ছা, কেন গ্রাফ? এখানে তো মেক বলা আছে, and make a dash. প্রেজেন্ট করার জন্য তো মেক করা লাগবে না, এই জন্য তো গ্রাফ হবে। আচ্ছা, ওকে। কিন্তু অ্যান্সারটা লোকেশনটা কিভাবে এসেছে? মানে আপনি আমাকে এভাবে বোঝান, যেখানে যে লেখা আছে ক্যালকুলেট দ্য কোরিলেশন, তো অডিও ক্লিপটা এখান থেকে কিভাবে বলা শুরু হয়েছিল? মানে অ্যান্সারটা কি ডিরেক্টলি এসেছিল? আমাকে একটু ফুল ব্যাখ্যা দিয়ে বলতে হবে। আমি হলো প্রথমত ওই যে অডিও প্লে হলো, তারপরে হলো ক্যালকুলেট বললো, ক্যালকুলেট করার পর হলো একটা কোরিলেশনকে একটু প্যারাফ্রেজ করছে, তারপরে বলা হয়েছিল এন্ড যখন বলছে তখন আমি বুঝতে পারছি যে আচ্ছা নেক্সটে আমার অ্যান্সারটা আসতেছে।
পরে যখন আর কি আচ্ছা আবারও সেই এন্ড। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা কোশ্চেন করতেছি, ধরেন এটা কোশ্চেনের বাইরে। এখানে একটা কথা বলেছে, এক্সকিউজ মি, এখানে যে একটা কথা বলেছে ক্যালকুলেট দ্য কোরিলেশন, কোন দুইটা জিনিসের মধ্যে কোরিলেশন বলেন দেখি। এই কোশ্চেনটা আমি করলাম। ক্যাচ করেছিলাম কিন্তু এখন ভুলে গিয়েছি আসলে। স্যার ব্যাড ড্রিমের একটা কথা বলছে ওখানে। স্লিপ এন্ড নাম্বারের স্বপ্নের সংখ্যা। ইয়েস, মেয়েরা দেখতেছি মাশাআল্লাহ এগিয়ে আছে, মেয়েরা অ্যানসার ঠিক বলেছে, ইয়েস। মেয়েটা কিন্তু বলেছিল রিচার্জটাই হচ্ছে স্লিপ আর নাম্বারের উপর, ওই জন্যই। আচ্ছা রিচার্জ না, উচ্চারণটা হচ্ছে রিসার্চ, এটা অনেকেই ভুল উচ্চারণ করে, অনেকেই বলে রিচার্জ, রিচার্জ না রিসার্চ, রিসার্চ, ওকে। আচ্ছা এখানে কিন্তু মেয়েটা বলেছিল when we have collected all our data then we have to calculate the correlations between the two variables hours of sleep and numbers of dream। এটা কিন্তু আগে বলছে between the two variable, এটা কিন্তু ছেলেরা তোমরা কেউ অ্যান্সার বলতে পারলা না, মেয়েরা কিন্তু অ্যান্সার দিল, দেখেছো? কিছু মনে করো না, আমি বললাম না এই কেমব্রিজ 16 তো অনেকেই প্র্যাকটিস করেছে, এই যে আমি ভিতর থেকে ধরলাম, এই যে তোমরা আটকে গেলা। ডিয়ার, কেমব্রিজ প্র্যাকটিস করলে হবে না, এটা সবার কাছেই আছে, আরো অনেক কিছু প্র্যাকটিস করতে হবে, এবং আমি আমার পেইড গ্রুপে অডিও ক্লিপ আমি নিজে বানিয়ে দিই, এন্ড ট্রাস্ট মি মাঝে মধ্যে আমি নিজেই অডিও ক্লিপ তৈরি করি, আমি আমার ভয়েস দিয়ে অডিও ক্লিপ তৈরি করি, কারণ অডিও ক্লিপে তোমাকে এইটা টেস্ট করা হয় তোমার মনোযোগটা কতটুকু এবং তুমি কারেক্ট অ্যান্সারটা ধরতে পারতেছো কিনা। এই যে বিভিন্ন জায়গা থেকে শিখছো, এই যে এন্ড আসলে বাট আসলে এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এই যে মাত্র আমি একটা কোয়েশ্চেন করলাম, ধরো এখানে যদি এই যে মেক এ গ্রাফ এটার কোয়েশ্চেন না দিয়ে যদি এটার কোয়েশ্চেন দেওয়া থাকতো, যে এখানে যে বলতেছে ক্যালকুলেট দ্য কোরিলেশনস বিটুইন টু ভ্যারিয়েবলস কি কি, যদি এটা কোয়েশ্চেন থাকতো তাহলেই তো ধরাটা খাইছিল। সো প্লিজ, IELTS is not about tips and tricks. IELTS is all about your English skill. তো যাই হোক, মেয়েটা বলতেছিল we have to calculate the correlations between the two variables hours of sleep and numbers of dream, and then এই যে এরপরে and then present our result visually with a graph, present our results visually with a graph, মানে আমাদের রেজাল্টটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করব একটা গ্রাফের মাধ্যমে। এখানে কিন্তু কোথাও বলে নাই মেক এ গ্রাফ, কিন্তু আমি মেক এর সাথে কেমনে মিলাইলাম, কারণ ওরা বলে দিছে যে আমরা আমাদের রেজাল্টটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করব একটা গ্রাফের মাধ্যমে, তার মানে এখানে ওরা কি তৈরি করবে, মেক এ গ্রাফ, গ্রাফই তৈরি করবে, রাইট? ওকে, and the last one step কি guys, what's the last step? Step number 7, the research dash আবারও রিসার্চের উচ্চারণ ভুল, রিসার্চ ড্যাশ দ্য রিসার্চ, ড্যাশ দ্য রিসার্চ মানে ওরা রিসার্চটাকে কিছু একটা করে ফিনিশিং টানবে। ওকে, listen to the audio. And the final thing is to think about our research and evaluate it. So that seems quite straightforward. Yeah. Well, এটা খুবই সহজ ছিল, সেটা কি? আচ্ছা এখন আপনারা একটু ব্যাখ্যা দেন তো, ইভ্যালুয়েটটা কি ডিরেক্টলি বলেছে নাকি ইনডাইরেক্টলি বলেছে? ইনডাইরেক্টলি স্যার, এটা বলতে প্রথমে ভাবতে থিংকিং অ্যাবাউট বলছে, দেন পরের স্টেপে বলছে ইভালুয়েট দ্য রিসার্চ। ইভালুয়েট দ্য রিসার্চ না, ইভালুয়েট ইট বলেছিল কিন্তু। And then finally we have to think about our research and evaluate it, এই যে খুব সংক্ষেপে বলে দিছে কিন্তু, and evaluate it মানে রিসার্চের কথাটা দেখেন কোয়েশ্চেনে ড্যাশ দ্য রিসার্চ মানে রিসার্চ পরে ইভালুয়েট আগে, কিন্তু অডিওতে রিসার্চ আগে আসে, we have to think about the research আগে আসে and then evaluate, মানে অডিও ক্লিপে রিসার্চের কথা আগে বলছে, ইভালুয়েট পরে বলছে, আর এখানে ইভালুয়েট আগে রিসার্চ পরে। All right guys, so that was the audio clip and that was the listening test class for today.